স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। রাত্রির কণ্ঠ শুনেই প্রহর যেন ক্ষেপে উঠল। সাথে সাথেই রাত্রির কানের কাছে মুখমণ্ডল নিয়ে কানের এক পাশে জোরে এক কামড় মারল। রাত্রি চিৎকার করতে নিলেই হাত ধারা সেই চিৎকার বন্ধ করলো। প্রহর নিজের কার্য শেষ করে কানের কাছে স্লো ভয়েসে বলল, দুনিয়ার সব পুরুষ তোর জন্য পরপুরুষ হলেও প্রহর নামক পুরুষ কখনোই তোর নিকট পরপুরুষ হবে না। কারণ তুই হচ্ছিস এই প্রহর তালুকদারের কিনে আনা ব্যক্তিগত প্রপার্টি, যা একমাত্র প্রহরের নামই উইল করা। রাত্রি অশ্রুসুক্ত নয়নে মনেগুলো যেন নীরবতার মাঝেই ফুপিয়ে উঠল। এতদিন পর হঠাৎ আবারও মনে পড়ল তার নিজের অস্তিত্বের কথা। সে তো প্রায় ভুলতেই বসেছে তার নিজের অবস্থানের কথা। তালুকদার বিলাই তো সে টাকার বিনিময়ে কেনা দাসী হিসেবেই এসেছিল। এই কথাগুলো আর কতদিন শুনতে হবে আমায়? ভুলে যাবেন না, আমি নিজেও কিন্তু একজন রক্ত মাংসের মানুষ। টাকার বিনিময়ে আপনি আমাকে আনলেও সেই টাকার অংশ আমি নিজে কখনো ছুঁয়েও দেখিনি। রাত্রির কথা শুনে প্রহর তাকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় বসলো। হাতের মধ্যমা আঙ্গুলে থাকা আংটিটি ঘুরাতে ঘুরাতেই, যতদিন তোমার সবসময় নিয়মে চলবে ততদিন আমার কথা শুনতে হবে, সাথে অক্ষরে অক্ষরে পালনও করতে হবে। তবেই তুমি শান্তিতে থাকতে পারবে এই প্রহর তালুকদারের কাছে। আর যদি না মানি? রাত্রির কথায় প্রহর বাঁকা হেসে রাত্রির মুখের সামনে গিয়েই চোখের দিকে তাকালো। হঠাৎ এমন তাকানোতে রাত্রি কেন যেন আজ আর ভয় পেল না। তবে প্রহরের কঠিন বন্দিনীতে আবদ্ধ হবে। তখন আমিই না, তোমার সকল কার্যক্রম বন্ধ হবে। শুধু আমিতেই তুমি আবদ্ধ হবে। আমিতেই তোমার দিন শুরু হবে, আর আমিতেই শেষ। সিনথিয়ার সাথে প্রহরের বিয়েটা দ্রুত সারতে চাইছি আম্মাজান। ছেলেটা এমনিতেও ছন্নছাড়া, নিজের ভবিষ্যৎ তো সে নিজে ঠিক করতে ইচ্ছুক নয়। কিন্তু আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ছেলেটার জীবন গুছিয়ে দেওয়ার চেষ্টা তো করতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম সিনথিয়ার সাথেই প্রহরের জোড়াটা এক করে দেব। আপনি কি বলেন আম্মাজান? অনামিকার কথায় রুবাইদা ভীষণ অবাক হলো। রুবাইদা আপাতত নিজের ঘরে অবস্থান করছে। তার রুমে অনামিকা আর তার হাজবেন্ড উপস্থিত আছে। জরুরি কথার ভিত্তিতে তারা রুবাইদার ঘরে এসেছে। এই ব্যাপারে তো আমার কিছু বলার নেইও না। প্রহরের জীবন যেহেতু সেই বুঝবে, তবে বিয়ের বিষয়টা এখন স্থগিত রাখাই শ্রেয়। আরও সময় যাক, পরে না হয় প্রহরের সাথে এই বিষয়ে কথা বলিস। আর কত সময় নেব আম্মাজান? প্রহরের বয়স প্রায় 30। ছেলেটার এখন বিশ্বাসযোগ্য সঙ্গী প্রয়োজন, নয়তো এভাবে আর কয়দিন থাকবে? আপনি এই বিষয়ে আর কিছু বলবেন না? আমি দ্রুত ওদের বিয়েটা দিতে চাই। অনামিকার জোর দিয়ে কথাগুলো শুনে রুবাইদা চিন্তিত হলো ভীষণ। অনামিকা খুবই জিদি, সে যা বলে তা করেই ছাড়ে। দেখো না, সব কিছুই তাড়াতাড়ি হয় না, সব কিছুর একটা সময় আছে। আর হ্যাঁ, প্রহরের সম্মতি ছাড়া এই সব বিষয় নিয়ে এগোনো ঠিক হবে না। রুবাইদার কথা শুনে অনামিকা নিজের স্বামীর দিকে তাকালো। স্বামী চোখের ইশারায় কিছু একটা বোঝাতেই অনামিকা দাঁড়িয়ে পড়ল। নিজের মধ্যে হওয়া রাগগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। সক্ষম হচ্ছে না দেখে রুবাইদাকে কিছু না বলেই বেরিয়ে পড়ল। আম্মাজান যেহেতু কথাটা উঠিয়ে ফেলেছে, তাহলে আমাদের বিষয়টা নিয়ে ভাবা উচিত। আমরাও প্রহর প্রত্যুষী দ্বিতীয় গার্ডিয়ান। আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। ঘুমিয়ে পড়ুন আম্মাজান, অনেক রাত হয়েছে। কথাটা বলে অনামিকার হাজবেন্ড বেরিয়ে গেল। সোজা নিজেদের বরাদ্দ করা রুমে গিয়েই দরজা বন্ধ করে দিল। আমার কথাকে কিভাবে প্রত্যাখ্যান করলো দেখলে তো? আচ্ছা, আমি কি ওই ছেলে মেয়ে দুটোর দেখাশোনা করিনি? তাদের সব কিছুর অবস্থা সম্পর্কে খেয়াল রাখিনি? রেখেছি তো। তবে আম্মাজান কেন আমার কথাটা সময়ে নিয়ে ভাবার কথা বলল? রিল্যাক্স অনা, দেখো কথাটা তো উঠিয়েছি। বিষয়টা যখন আম্মাজানের কানে দিয়েছ, তখন তিনি অবশ্যই বিষয়টা নিয়ে ভাববেন। আর রইল প্রহরের কথা, সে কিন্তু আম্মাজানকে যথেষ্ট মান্য করে। তাই এই ব্যাপারে আম্মাজান যদি একবার রাজি হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হবে। আপাতত নিজের মাথা ঠান্ডা রাখো। শাহিদের কথা শুনে অনামিকা কিছুটা শান্ত হলো। রাদিফের কথাটা মন্দ নয়। একবার যদি রুবাইদা রাজি হয়ে যায় এই বিয়ের ব্যাপারে, তবে প্রহরকে রাজি করাতে তেমন একটা কষ্ট করতে হবে না। বিষয়টা ভেবে মুহূর্তেই বাঁকা হাসি ফুটে উঠল। নিজের স্বামীকে তৎক্ষণাৎ জড়িয়ে ধরল।
থ্যাংক ইউ রাদিফ, থ্যাংক ইউ সব সময়ের মতো আমাকে শান্ত করার জন্য। আসলে তাড়াহুড়া করে লাভ নেই, ধীরে সুস্থেই আমাদের এগোতে হবে। যেভাবেই হোক সিনথিয়াকে এই বাড়ির বউ করবই আমি, যে করেই হোক। নিজের উদ্দেশ্য সফল করতে যা যা করার প্রয়োজন হয় সবই করব আমি রাদিফ। প্রহর, আমি তোমার বিয়ে ঠিক করেছি। অনামিকার কথায় পুরো টেবিল জুড়ে বিস্ময় ভর করলো, শুধুমাত্র প্রহর ব্যতীত। টেবিলে আজ রাত্রি উপস্থিত নেই, সে আপাতত প্রহরের রুমেই পড়ছে। প্রহরের আদেশ যতক্ষণ না পড়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন বইয়ের পৃষ্ঠা থেকে চোখের দৃষ্টি না সরে। মামুনি, তুমি দাভাইয়ের বিয়ে ঠিক করেছো কখন? আর কার সাথেই বা করেছো? আর দাভাই তো অলরেডি... দিদি ভাই, খাবার পাতে কথা বলতে নেই, চুপচাপ খাও। রুবাইদার কথায় প্রত্যুষী মুখ গুমরা করে ফেলল। তার মাথায় এখন শত চিন্তা দলা পাকিয়ে যাচ্ছে। রাত্রি যদি এই কথা শোনে তবে তো শেষ। এতদিনে রাত্রির চালচলন দেখেই বুঝতে পেরেছে যে রাত্রি দাভাইকে ঠিক কতটা চোখে হারায়। কি হলো প্রহর, কিছু বলছো না যে? আমি চাইছি খুব দ্রুত তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তবেই এ দেশ থেকে নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। পাত্রীকে প্রহরের কথায় অনামিকা যেন চোখে হাসল। প্রহরের কথা শুনে তো মনে হচ্ছে প্রহর হয়তো বিয়ে করতে রাজি, তাই চোখ মুখ উজ্জ্বল করেই রুবাইদার দিকে তাকিয়ে ফের পাশে বসে থাকা স্নেহার দিকে তাকালো। পাত্রী তোমার পছন্দ হবে প্রহর? অনামিকার কথায় খাওয়া থামিয়ে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, যার মানে হলো সে এই ব্যাপারে পুরোটা বুঝতে চাইছে। মেয়ে কিন্তু শিক্ষিত, নম্র, ভদ্র, সাথে বয়সের সাথেও পারফেক্ট হবে তোমার জন্য। আর সবচেয়ে বড় কথা, মেয়ে কিন্তু তোমার খুব পরিচিত। আম্মু, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? নামটা বলে দিলেই তো হয়। কি বলিস প্রহর? আরহাম বাঁকা হেসে প্রহরের দিকে তাকাতেই কথাটা বলে। অনামিকা যেহেতু প্রহরের জন্য মেয়ে ঠিক করেছে, তখন প্রহরের এতটাও সাধ্য নেই তার আম্মুকে না বলার। এর মাঝেই স্নেহা যেন খুক খুক করে কাশতে থাকে। হঠাৎ প্রহরের বিয়ের কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল। তার বড় মা প্রহরের বিয়ে ঠিক করেছে শুনে কলিজা কেঁপে ওঠে তার। তোর আবার কি হলো সিনথিয়া মামুনি? আস্তে আস্তে খাবি তো। শাহিদ কথাটা বলেই স্নেহাকে পানি খাওয়ালো। স্নেহা কিছুটা শান্ত হলো। অনামিকা ফের কথা এগোলো। আমি তোমার জন্য সিনথিয়া মামনিকে পছন্দ করেছি। মেয়েটা কিন্তু তোমার জন্য দারুণ উপযুক্ত। আশা করি তুমি এতে সম্মতি দিবে। রুবাইদা অনামিকার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দাদিমার সম্মতি কি? হঠাৎ এরূপ কথায় অনামিকা রুবাইদার দিকে তাকালো। সে নিজেও তার দিকে তাকিয়ে আছে। প্রহরের কথায় রুবাইদা কিছু বলতে নিলেই অনামিকা তার মুখের কথা কেড়ে নিল। আম্মাজান তো অবশ্যই রাজি। সিনথিয়াকে তো আম্মাজান নিজেই পছন্দ করেছে তোমার জন্য। প্রথম দিকে আমার পছন্দ হলে আমি আম্মাজানকে জানাই, এরপর উনি নিজেই তো রাজি হলো। অনামিকার এরূপ কথা শুনে রুবাইদা নিজেই অবাক হলো ভীষণ। সে তৎক্ষণাৎ কিছু বলতে নিলেই অনামিকা ফের চোখের ইশারায় কিছু একটা বোঝালো। এতে রুবাইদার মনটা ক্ষুণ্ণ হলো। যতই হোক অনামিকা তার পেটের মেয়ে না হলেও বিপদের দিনে এই মেয়েটাই তাদের সবাইকে সামলিয়েছে। দাদিমার যদি এই বিয়েতে সম্মতি থাকে তবে তো হলোই। সে যদি শান্ত সম্পর্ককে কঠিন সম্পর্কে পরিণত করতে চায় তো এইসবে আমার কোনো হাত নেই। প্রহর কথাটা বলেই স্নেহার দিকে তাকিয়ে হাত ধুয়ে উঠে পড়ল। স্নেহা যেহেতু প্রহরের দিকে তাকিয়েছিল, তাই তাদের চোখাচোখি হতেই লজ্জার কারণে স্নেহা মাথা নিচু করে ফেলল। দাদিমা, তুমি এমন সিদ্ধান্ত কিভাবে নিলে? তুমি রাত্রির কথা একবারও ভাবলে না? রুবাইদা প্রত্যুষীর কথা শুনে কিছু বলার আগেই প্রত্যুষী মামুনি, তুমি এখন রুমে যাও। আর হ্যাঁ, আরহাম তুমিও। অনামিকার কথায় প্রত্যুষী না চাওয়া সত্ত্বেও উঠে পড়ল বসা থেকে। তার সাথে আরহামও উঠে পড়ল। প্রত্যুষী দাদিমার দিকে মন খারাপ করে তাকালো। রুবাইদা চোখের ইশারায় কিছু একটা বোঝালে ওইভাবেই নিজের ভারাক্রান্ত মন নিয়ে চলে গেল। আরহাম নিজেও প্রত্যুষীর পেছন পেছন হাঁটল। প্রহর ভ্রুক্ষেপহীনভাবে রুমে ঢুকতেই নজরে পড়ল রাত্রির অবয়ব। মেয়েটা মন দিয়ে অঙ্ক কষতে ব্যস্ত। প্রহরের এই জিনিসটা বেশ ভালো লাগে। রাত্রি পড়াশোনা নিয়ে কখনো অজুহাত দেয় না, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। প্রহর পকেটে হাত ঢুকিয়ে রাত্রির সামনে গিয়ে হঠাৎ করেই চেয়ারটা ঘুরিয়ে ফেলল। ঘোরানো মাত্রই রাত্রি হুমড়ি খেয়ে পড়ল প্রহরের কোমরের একটু নিচের দিকে। রাত্রির মুখের অবস্থান আপাতত প্রহরের কোমরের একটু নিচের অংশে। রাত্রির কয়েক সেকেন্ড লাগলো ব্যাপারটা কি হলো বোঝার জন্য। যখন বুঝতে পারলো ঠিক কি হয়েছে, তখনই তাড়াতাড়ি করে মুখটা উঠিয়ে ভয়ার্ত চাহনি নিক্ষেপ করলো প্রহরের দিকে। প্রহর এখনো নির্লিপ্ত দেখে রাত্রি নিজেই লজ্জার মধ্যে আমতা আমতা করে, আমার কোনো দোষ নেই। আপনি এভাবে আমাকে না ঘুরালে আমি জীবনেও আপনার অংশে মুখ দিতাম না।
কথাটা বলতে বলতেই নিজের মুখেই হাত দিয়ে চোখ বড় করে ফেললো। এসব কি বলছে সে? নিজের কথা শুনে নিজেরই কান গরম হয়ে গেল। না মানে আমি বলতে চাইছিলাম আমি এসব ইচ্ছে করে। আউট! আপনি আমায় ভুল বুঝছেন, আমি সত্যি কিছু করিনি, একদম নির্দোষ আমি। আই সেড গেট আউট! আবার ধমক পড়ায় রাত্রি নিজের কথা মুখে রেখে বই খাতা নিয়ে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে পড়ল রুম থেকে। এদিকে প্রহর এতক্ষণ নির্লিপ্ত থাকলেও রাত্রি যেতেই তার শরীরে ঘাম ছুটে গেল। তাড়াতাড়ি করে সেই অবস্থাতেই কোনো মতে ওয়াশরুমে ঢুকলো। চোখ বন্ধ করেই আবারও মনে করতে থাকলো একটু আগের দৃশ্যটি। মনের মধ্যে হওয়া নিষিদ্ধ কিছু কামনা জাগ্রত হলো। আমাকে দম আটকেই মেরে ফেলবে এই মেয়ে। যত চাইছি শান্ত থাকতে, এই মেয়ে ততই আমাকে অশান্ত করে ছাড়ছে। ইডিয়েট একটা! কথাটা বলেই উপরের ঝর্ণাটি ছেড়ে দিল। পানির সংস্পর্শে ভিজতে থাকলো প্রহরের উত্তেজিত হওয়া ঘর্মাত্মক শরীর। সাথে ঠান্ডা করতে লাগলো নিজের মধ্যে হওয়া উত্তালের ঢেউ। রাত্রি প্রহরের রুম থেকে বের হতে অনামিকার সাথে কিছুটা ধাক্কা খায়। এভাবে ধাক্কা খাওয়ায় অনামিকা কিছুটা পিছিয়ে গেল। রাত্রিও পাশ থেকে দেওয়ালের কর্নারে বাড়ি খেলো প্রচণ্ড। হাতে থাকা বইগুলো মুহূর্তেই মেঝেতে পড়ে গেল। অনামিকা নিজেকে ঠিক করে সামনে তাকাতেই রাত্রিকে দেখে তার মাথায় আগুন ধরে গেল। রাগ যেন লাভার মতোই ফেটে পড়ল রাত্রির উপরে। ফকিরনির বাচ্চা, চোখে দেখিস না নাকি চোখ হাতে নিয়ে হাঁটিস? অনামিকার এরূপ ধমকে রাত্রির বুকটা ধপ করে উঠল। চোখের মধ্যে মুহূর্তেই অশ্রুরা ভিড় করল। আন্টি আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, আপনিই তো সামনে আসছিলেন। তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলছিস। কাজের লোকদের এরূপ স্পর্ধা দেখে অবাক হচ্ছে ভীষণ। মালকিনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকুও নেই দেখা যায়। অনামিকার তীক্ষ্ণ কথার জোরে রাত্রি নিজেকে সামলালো। নিজের দুর্বলতা প্রকাশ না করেই তার দোষ না থাকা সত্ত্বেও সরি বলে নিচে থাকা বইগুলো গুছিয়ে ফের দাঁড়ালো। অনামিকা এতক্ষণে খেয়াল করলো রাত্রি প্রহরের রুমের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার রুম তো প্রহরের রুমের ঠিক এক রুম পাশেই। তবে এই মেয়ে উল্টো দিকের রুম যেটা প্রহরের, সেখানে কি করছে? মস্তিষ্কে জোরালো কিছু ঢুকতেই জল শক্ত করে ফেলল। তুই কি এইমাত্র প্রহরের রুম থেকে বের হলি? অনামিকার কথার ঠিক মর্ম বুঝল না রাত্রি, তাই সহজ সরলভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এতেই যেন অনামিকা ফেটে পড়ল রাত্রির উপর। সাথে সাথেই রাত্রির গালে 5 আঙ্গুলের দাগ বসালো। হঠাৎ এমন আক্রমণে রাত্রি ব্যথা আর অপমানে ফুপিয়ে কান্না করে দিল। আপাতত উপরের রুমগুলোর দরজা বন্ধ থাকায় অনামিকার করা কাণ্ড কেউ দেখলো না আর না শুনলো। চুপ, একদম চুপ। কান্না করে এই বাড়ির প্রত্যেকের করুণা নিতে পারলেও আমার থেকে কখনোই করুণা পাবি না। সব কথা আমার কানে আসছে। এই বাড়ির পুরুষদের তুই যে ঠিক কিভাবে হাতের আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছিস সবই আমার জানা আছে। কথাগুলো বলে অনামিকা ফের রাত্রির কাছে গেল। এভাবে অনামিকাকে এগিয়ে আসতে দেখে রাত্রির ভয়ে দেয়ালের সাথে লেগে গেল। এই বাড়িতে আসছিস শুধুমাত্র আম্মাজানের দয়ায়, তাই নিজেকে এই বাড়ির মহারানী ভাববি না। আরেকটা কথা, এই বাড়ির ছেলের রুম তো দূরের কথা, আশেপাশেও যদি তোকে ঘেঁষতে না দেখি, আর যদি দেখি তবে মনে রাখবি এই বাড়িতে তোর শেষ দিন হবে। কথাগুলো বলে অনামিকা রাত্রির কবজি ধরে নিজের সামনে থেকে সরিয়ে দিল। এরপর চলে গেল নিজের বরাদ্দ করা রুমে। এদিকে রাত্রি কোনো মতে নিজেকে সামলে সে নিজেও রুমের দিকে দরজা আটকে দিল। রাতে আর বের হলো না খেতে। মায়ের খেয়ে এমনিতেই পেট ভরে গেছে তার। পরদিন সকালে রাত্রি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে। সাথে অনামিকাকে উপস্থিত দেখে ভয়ে লোক গিলল। মহিলাটাকে আগে মায়ের মতো ভালো লাগলেও এখন কেন যেন আর ভালো চোখে দেখছে না সে। নিজের মতো করেই নিচে নেমে সদর দরজা দিয়ে বাইরে যেতে নিলে রুবাইদার ডাকে পা থামিয়ে দিল। কী রে বুড়ি, না খেয়েই চলে যাচ্ছিস কেন? এইদিকে আয়। রাত্রি পিছন ফিরে রুবাইদার কাছে যেতে নিলেই অনামিকার কড়া দৃষ্টি দেখে ফের থেমে গেল। আমতা আমতা করেই, নানুমণি আমার খিদে নেই, পরে খেয়ে নিব। খিদে নেই মানে? তোর না সকাল হলেই খিদে পেয়ে যায়, তাহলে আজ কি হলো? সবার সামনে এরূপ কথা বলেই রাত্রি লজ্জায় পেল। মাথা নিচু করে পায়ের আঙ্গুল দ্বারা ফ্লোরে খোঁটাতে লাগলো। এরই মধ্যে প্রত্যুষী এসে রাত্রিকে জোর করে নিয়ে গেল খাবার টেবিলের কাছে। এরপর বসিয়ে দিল রুবাইদার পাশেই। দাদিমা, তোমার বুড়ি কিন্তু গতকাল রাত থেকে না খাওয়া। টুম্পা অনেকবার টাকা সত্ত্বেও সে নাকি খাবে না বলে নিজের রুমে দরজা খুলেনি। প্রত্যুষীর কথায় রুবাইদা তাড়াতাড়ি করে রাত্রির কপাল গাল চেক করে দেখলো কোনো জ্বর টর হলো কিনা। একমাত্র জ্বর হলেই মেয়েটা মুখে কিছু তুলতে চায় না, কিন্তু রাত্রির শরীর ঠিক আছে দেখে সন্দেহ জাগলো। এই মেয়ে তো না খেয়ে থাকতে পারে না, তবে গতকাল রাত থেকে না খাওয়ার কারণটা কি?
খাবার খাসনি কেন? শরীর কি খারাপ লাগছে তোর? না, আসলে কাল খুব ঘুম পাচ্ছিল তাই আর কি। সত্যি বলছিস তো? রাত্রি মাথা নাড়িয়ে সায় জানালো। রুবাইদা আর মাথা ঘামালো না। সে নিজের মতো করেই নিজের হাতেই রাত্রিকে খাওয়াতে থাকলো। প্রত্যুষীর খাওয়া দাওয়া শেষ থেকেই সে উঠে পড়ল। আরাম আপাতত উপস্থিত নেই এখানে। সকাল সকাল তাকে চলে যেতে হয়েছে। রাত্রির সব কিছুই প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকলো। মাথার মধ্যে কিছু চললেও মুখে তা প্রকাশ করতে দেখা গেল না। নিজের মতো করেই রাত্রির দিকে তাকিয়ে নাস্তা করতে থাকলো। পাশে থাকা স্নেহা একে একে নাস্তার আইটেমগুলো প্রহরকে সাজিয়ে দিতে থাকলো। কাল রাত থেকেই তার খুশির শেষ নেই। অবশেষে এই বিশেষ মানুষটি তার নিজের হাতে হতে যাচ্ছে খুব শীঘ্রই। এদিকে অনামিকা যেন রাগে ফেটে পড়ছে রাত্রিকে তাদের সাথে খেতে দেখে। এরূপ একটা থার্ড ক্লাস মেয়ের সাথে বসে তাদের খেতে হচ্ছে দেখে খাবারের রুচিটাই চলে গেল। সাথে সাথেই চেয়ারে শব্দ করে উঠে পড়ল। এরূপ শব্দতে রাত্রি ভীষণ ভয় পেল। ভয় মিশ্রিত চোখে অনামিকার দিকে তাকাতেই তার রাগান্বিত চাহনি দেখলো। সাথে সাথেই মাথা নিচু করে ফেলল সে। কিরে অনা, উঠলি কেন? পুরো নাস্তা তো ফিনিশ করলি না? এখানে পরিবেশ দেখেই খিদে চুকে গেছে আম্মাজান। কথাটা বলেই সে ধূপধাপ পা ফেলে চলে গেল। আপাতত টেবিলে প্রহর, রাত্রি, স্নেহা, টুম্পা আর রুবাইদা উপস্থিত। রুম্পা বাড়ির বাইরে রাত্রির জন্য ওয়েট করছে। আর খাবো না নানুমণি, পেট ভরে আছে। সে কিরে, খেলি তো অল্প করেই। প্লিজ জোর করো না। রাত্রির কথায় আর জোর করল না রুবাইদা। এর মধ্যেই প্রহর উঠে গিয়ে নিজের কোটটা হাতে নিল। আপনার কফি। স্নেহার কথায় রাত্রি চোখ সরু করে সামনের দুজনের দিকে তাকালো। নো নিড, আই নিড টু গো। কাম উইথ মি রাত। রাত্রি এখনো স্নেহার দিকে তাকিয়ে আছে। স্নেহাকে এইভাবে প্রহরের পাশে দেখে নাক ফোলালো। আই এম টকিং উইথ ইউ রাত। প্রহরের ধমকে রাত্রি ব্যাগ নিয়ে প্রহরের পিছু পিছু গেল। এভাবে ওদেরকে একসাথে যেতে দেখে স্নেহার ভালো লাগলো না। দাদিমা, ওরা একসাথে কই যাচ্ছে? প্রহর দাদু ভাই তো পুরীকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যায়, আজও তাই গেল। উনি কেন দাদিমা? বাড়িতে কি ড্রাইভার নেই? না মানে বলতে চাইছিলাম যে তোমার কথা মানে বুঝলাম না। সেটার উত্তর আমার কাছে নেই দিদি ভাই। এর উত্তর তুমি চাইলে পর দাদু ভাইকে করতে পারো। রুবাইদা কথাটা বলেই নিজের কাজে চলে গেল। এদিকে স্নেহা যেন গভীর ভাবনায় পড়ল। সিট বেল্ট বাঁধো। প্রহরের কথায় রাত্রি সিট বেল্ট বেঁধে নিল। সিট বেল্ট বাঁধতেই প্রহর গাড়ি স্টার্ট করলো। এরপর চলতে থাকলো নীরব যাত্রা। সবসময় এর মতোই দুজনেই চুপচাপ। তবে রাত্রি মাঝে মাঝে প্রহরকে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু আজ আর সেই কাজ করলো না। নীরবভাবেই বাইরের দিকে তাকিয়ে যান্ত্রিক শহর দেখতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই রাত্রির কলেজের সামনে গাড়ি থামতেই রাত্রির হুঁশ ফিরল। নিজেকে সামলে সিট বেল্ট খুলেই ব্যাগ নিয়ে বেরোতে নেবে, তখনই প্রহর রাত্রির হাত ধরে তাকে আটকিয়ে দিল। কিছু বলবেন? রাত্রির কথা প্রহরের কানে ঢুকলো না। সে এক নজরে তাকিয়ে থাকলো রাত্রির বাম গালের দিকে। হেজাব বাঁধায় অতটা স্পষ্ট না হলেও ফর্সা হওয়ার দরুন হালকা হালকা চারটে লাল রেশ পড়ে আছে। প্রহরের তীক্ষ্ণ দৃষ্টিতেই তা সহজেই ধরে ফেললো। চোয়াল শক্ত করে রাত্রির থুতনি চেপে ধরেই একদম নিজের সামনে এনে এক পাশ ফেরালো। সেখানে থাকা হিজাবের অংশটা জোর করেই সরিয়ে পুরোটা দৃশ্যমান করতেই পুরোপুরি ভেসে উঠল 5 আঙ্গুলের মারের লাল হওয়া রেশের ছাপ। Which bitch dares to touch my personal property besides me? Which inhuman has raised his hand on you? Why are you silent? Tell me, রাত। আমি কিছু জিজ্ঞেস করেছি রাত। আপনি এসব কি বলছেন? কে মারবে আমায়? দেখি ছাড়ুন আমায়, কলেজের জন্য লেট হচ্ছে। রাত্রির কথায় প্রহর যেন আরো বেশি ক্ষেপে উঠল। রাত। প্রহরের রক্তলাল চোখ দেখে রাত্রি আবারও ঢোক গেল। এই লোক তো বাঘের মতোই ক্ষেপে আছে। এখন যদি সত্যি কথা বলে দেয় প্রহরকে এনাম অনামিকার ব্যাপারে, তাহলে তো তাকে নিয়ে ঝামেলা করতে হবে। কিন্তু এই ঝামেলা আপাতত সে চাইছে না। মশা, হ্যাঁ মশা বসিয়েছিল গালে, তাই কোনো মতে মশার জন্যে গালে থাপ্পড় দিই, কিন্তু থাপ্পড়টা আসতে দিতে গিয়ে জোরে পড়ে যায়। রাত্রি আমতা আমতা করে দ্রুতই কোনো মতেই কথাটা বলে দেয়। রাত্রির কথার সাথে তার চোখে থাকা ভয়গুলো প্রহরকে অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। সাথে সাথে রাত্রিকে ছেড়ে দিয়ে গাড়ির বিয়ারিংয়ে ধরে আঙুলগুলোকে নাড়তে নাড়তেই একটা কথা জানো তো রাত, মিথ্যে কথা কিন্তু আমার ভীষণ অপছন্দের তালিকায় পড়ে। আর যদি সেই মিথ্যেগুলো সম্পর্কে আমার অপছন্দের থেকেও পছন্দের ব্যক্তি থেকে শুনি, তবে সেই মিথ্যার শাস্তিস্বরূপ সত্যির বেড়াজালেই তাকে এমনভাবে আটকে ফেলি যার থেকে তার বের হওয়া খুবই কষ্টের। আশা করি আমার ইঙ্গিত বুঝতে পেরেছ। তোমার বলা কথা যদি মিথ্যে বের হয়, তবে সেই বেড়াজালে বন্দী হতে নিজেকেও তৈরি করো।
প্রহর কথাগুলো বলতে বলতেই রাত্রির একদম নিকটে ফির চলে আসে। কতগুলো যেন রাত্রির শরীরে কেমন এক অজানা আতঙ্কের বইয়ে দিল। কোনো মতেই নিজেকে শান্ত করতে পারল না। প্রহর সেই অবস্থাতেই রাত্রের ঘাড়ে হাত দিয়ে গালের আদল নিজের সামনে এনে কোনো বাধ্য ছাড়াই ওষ্ঠজোড়া খুব গভীরভাবে মিশিয়ে গালের মধ্যে নরম উষ্ণতা ছোঁয়া এঁকে দিল। সেই ছোঁয়া এঁকে দিতে দিতেই গাড়ির ডোর খুলে দিয়ে ফের সোজা হয়ে বসল। আউট। রাত্রে প্রহরের কাণ্ডে নিঃশ্বাস আটকে কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল, কিন্তু যখন প্রহরের কথা শুনে তখনই নিজের হুঁশে আসে। মুখ খুলে যখনই কিছু বলতে যাবে তখনই প্রহরের আবারও ধমক পড়ে। আই সেড গেট আউট অফ মাই কার। রাত্রি মুখে কুলু পেটেই সিট বেল্ট খুলে বেরিয়ে পড়ল। তবে গাড়ির দরজা বন্ধ করার আগে মাথা ঝুঁকিয়ে প্রহরের দিকে তাকালো। প্রহর আগে থেকেই রাত্রির দিকে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হলো। রাত্রি আজ আর ভয় পেল না তাকে। শুনুন মিস্টার রাগী প্রিন্স, আমার গাল কোনো সরকারি সম্পত্তি নয় যে যখন তখন আপনার উষ্ঠ দ্বারা স্পর্শ করবেন। মশার কথা আলাদা, সে স্পর্শ করতেই পারে, এতে তো আমার হাত নেই। তবে আপনার স্পর্শ দেওয়ার বাধা দেওয়ার হাত আমার থেকে আছে, তাই সাবধান করছি। আর কখনো আমার অনুমতি ব্যতীত ছোবেন না আমায়। ছুলেই কিন্তু আমি রাত্রি আপনার মুখে হাত সব জায়গায় বিচুতি পাতা ঘষে দিব একদম। তখন বুঝবেন এই রাত্রি কি ডেঞ্জারাস লেভেলের। কথাটা বলেই রাত্রি জোরে গাড়ির দরজা বন্ধ করেই পেছন দিকে হেলে দুলে হাঁটা দিল। হঠাৎ করে এত সাহস কই পেল কে জানে। তবে যেতে যেতেই বাম গালে হাত দিয়ে চোখ বন্ধ করেই হালকা হাসল। আজকের স্পর্শের কোনো তিক্ততা ছিল না, না ছিল কোনো ক্ষোভ। খুবই নরম স্পর্শ ছিল, যা তার হৃৎপিণ্ডকে কাঁপিয়ে তুলল দারুণভাবে। কথাগুলো ভাবতে ভাবতেই কলেজের ভেতরে ঢুকে পড়ল। এদিকে প্রহর ঠোঁট বাঁকিয়ে সিটের মধ্যে মাথা নাড়িয়ে দিল। চোখ তার কলেজের গেটের ভেতরেই। মুখে কোনো রকমের রাগের বহিঃপ্রকাশ নেই। রাত্রির কথায় প্রহরের তেমন কোনো ইফেক্ট পড়েনি, বরং ভালোই লাগলো তার কথাগুলো শুনে। মেয়েটা তার উপরে কথা বলেছে, এটার জন্য তার রাগ করার কথা, কিন্তু সে রাগ করতে পারছে না। খুবই অদ্ভুত অনুভূতি নিয়েই ঠোঁট কামড়ে ধরল। দিন দিন অধিক বাচাল হচ্ছ রাত। তোমার কথাগুলো ঠিক তোমার মতোই অবাধ্যতা করছে। তবে সেই কথার মিনিংটা ভুল উচ্চারিত করলে। এখানে শুধু তোমার গাল কেন, ঠোঁট, চোখ, নাক, কান, গলা, শরীরের প্রত্যেকটা ইঞ্চি আমার একমাত্র সম্পত্তি, সাথে তোমার মধ্যে থাকা মনটাও। কিছুক্ষণ থেমে গিয়ে আবারও চোয়াল শক্ত করল। সে একমাত্র সম্পত্তির উপরে যে আঘাত করবে তাকে পাল্টা 10 গুণ আঘাত করতে এই প্রহর কখনোই পিছু পা হবে না। কথাগুলো বলেই ফোনটা নিয়ে কাউকে কল লাগালো। গতকালকের বাড়িতে থাকা প্রত্যেকটা কর্নারের ফুটেজ চাই। 10 মিনিটের মধ্যেই আমাকে সেন্ড করো। ফোন কেটে দিয়ে গাড়ি স্টার্ট করতে করতেই রাত পাখি, এই প্রহর নিজের জিনিস নিয়ে বড্ড বেশি সেন্সিটিভ। সেই জিনিস যদি তুমি হও তবে তো সেই বিষয়ে কোনো কম্প্রোমাইজই হবে না। কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলো। অন্য কারো আঘাত নিয়ে ঘুরে বেড়ানো আমার বড্ড অপছন্দের। সে আঘাতের প্রলেপ হিসেবে গভীর চুমু দেওয়াটা জরুরি ছিল। আমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে অন্য কারো থেকে চিহ্ন পেয়ে ঘুরে বেড়াবে, সেইটা তো আমার সহ্য হবে না জান। আমি রাত্রিকে বিয়ে করতে চাই আম্মু। আরামের কথা শুনে অনামিকা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। তার সাথে রাধিভও বেশ অবাক হলো। এসব কি বলছিস আরহাম? মাথা ঠিক আছে তো তোর? মাথা আমার একদম ঠিক আছে আম্মু। আমি রাত্রিকে বিয়ে করতে চাই। বিয়ে করার জন্য ওর বয়স হয়তো কম, সমস্যা নেই। আপাতত কাবিন করে রাখবো, এরপর ওর 18 হলে রেজিস্ট্রি করব। আরহাম কথাটি বলার সাথে সাথেই অনামিকা এসে তার গালে জোরে একটা থাপ্পড় মারল। হঠাৎ এমন হওয়ায় আরহাম নিজেও বিস্ময়ে নিজের মায়ের দিকে তাকায়। এই প্রথমবার অনামিকা তার গায়ে হাত তুলল। অনা, এটা কি করলে তুমি? আমার ছেলের গায়ে হাত তুলেছ কোন সাহসে? শাহিদ নিজের ছেলের গায়ে হাত তুলতে দেখেই প্রচণ্ড ক্ষেপে যায়। আর যাই হোক, একমাত্র ছেলের গায়ে হাত তোলার সে কোনো মতেই পছন্দ করেন না। বেশ করেছি, হাত তুলেছি, দরকার হলে আরও তুলব। ওর সাহস কি করে হয় ওই ফকিরনিকে বিয়ে করার স্বপ্ন দেখার? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আম্মু। আমাকে যা ইচ্ছা বলতে পারো, কিন্তু আমার রক্ত যাওয়া সম্পর্কে একটা খারাপ কথাও আমি সহ্য করব না। আরহাম কথাটা বলেই পাশে থাকা একটি টেবিলে জোরে একটি লাথি মারল। এতে অনামিকা যেন আরও ক্ষিপ্ত হলেন। সব রাগ গিয়ে জমা হলো রাত্রির উপরে। তুই যাই বলিস না কেন, আমি বেঁচে থাকতে তোকে কখনোই ওই ফকিন্নির সাথে বিয়ে দেব না। তোর বিয়ে একমাত্র আমার পছন্দের মেয়ের সাথেই হবে, আর তুই বাধ্য হবি তাকে বিয়ে করতে।
অনামিকার কথা শুনে আরহাম রাগে আর কিছু বলতে পারল না। তার একটাই সমস্যা, যখনই তার রাগ ওঠে তখনই মুখ ফুটে সে কিছু বলতে পারে না। তবে রাগের বহিঃপ্রকাশ হিসেবে আশেপাশের জিনিস ভাঙচুর করে ভীষণ। তোমরা একটু শান্ত হতো। দেখো, এভাবে চেঁচামেচি করলে কোনো কিছু সলভ হবে না। এর থেকে বিষয়টা নিয়ে আরেকবার ভাব বাবা। সত্যি বলতে আরহাম মেয়েটাকে তোর আম্মুর এমনিতেও পছন্দ না। এখন তুই যদি তোর আম্মুর বিরুদ্ধে গিয়ে কিছু করিস তাহলে বিষয়টা ভালো হবে বলে আমার মনে হয় না। তাই বলছিলাম, আব্বু, তোমরা বিষয়টাকে যতটুকু কমপ্লিকেটেড করছো ততটুকু কমপ্লিকেটেড নয় বিষয়টি। আম্মুর মাথা ঠান্ডা হলে বিষয়টা নিয়ে ভাবতে বলো। আর একটা কথা, রাত্রে কিন্তু কোনো ফকিরিনি না, তার নিজেরও একটা বিশেষ পরিচয় আছে। আশা করি এই বিষয়ে তোমাদের কাছ থেকে পজিটিভ মতামত পাবো। আরহাম কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায়। আরাম বেরোতেই করিডোরে থাকা ছায়াটিও সরে গেল। এদিকে অনামিকা রাগে বসে পড়ল বেডে। শান্ত হ আনা, ছেলে হয়তো আবেগের বয়সে কথা বলছে। আমি শান্ত হব না রাদিফ। আমার ছেলের মুখে এরূপ কথা আসে কিভাবে? ওই মেয়েকে কিভাবে পছন্দ করতে পারে আমার ছেলে? এই বিষয়টাই আমার মস্তিষ্কে আগুন ধরিয়ে দিচ্ছে রাদিফ। অনামিকার এরূপ কথায় শাহিদ তার পাশে বসেই কাঁধে হাত রাখল। তুমি এইভাবে হাইপার হলে তো হবে না। দেখো, ছেলেটা যেহেতু মেয়েটার দিকে পিছিয়েছে, তখন আমারও তো উচিত সেই ছেলেটাকে মেয়েটার থেকে ফিরিয়ে আনা। তা না হলে আমাদের লক্ষ্য কিভাবে পূরণ হবে? শাহিদের কথায় অনামিকা কিছুটা শান্ত হলো। আসলেই তো, ও যদি এমন হাইপার হয়ে যায় আর আরহাম যদি উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তবে তো তাদের এত বছরের পরিকল্পনা সবই ভেস্তে যাবে। না, তাকে শান্ত থেকেই সব কাজ নিখুঁতভাবে করতে হবে। নিজের স্বামীর কথায় মাথা নাড়িয়ে তাদের মধ্যে চলল নিজস্ব কথোপকথন। প্রত্যুষী মনোযোগ দিয়ে সায়র শেখের ক্লাস করছে। আজকে তার বান্ধবী আসেনি, যার জন্য অন্য ক্লাসমেটদের সাথে বসেছে আজ। হঠাৎ করেই টেবিলের মধ্যে ছোট্ট একটি কাগজের কুণ্ডলি পড়ল। এতে প্রত্যুষের মনোযোগও বিঘ্ন হলো। টেবিলে থাকা কাগজের কুণ্ডলিটি হাতে নিয়ে খুলতেই ভেসে উঠল আই লাভ ইউ লেখা ওয়ার্ডটি। ওইটা দেখেই মুহূর্তেই মেজাজটা খারাপ হলো তার। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এই কাগজের মালিক কে হতে পারে, কিন্তু ব্যর্থ হলো সে ব্যক্তিকে খুঁজে পেতে। হঠাৎ করেই সামনে কারোর আগমন দেখে সাথে সাথেই তার মাথা উঁচু করে তাকাতেই দেখে মিলল সায়র স্যারের। এমনিতেই মাথা নিচু করে হাতে থাকা কাগজটা মুড়িয়ে মুঠো বন্দি করলো। স্ট্যান্ড আপ মিস প্রত্যুষী। স্যারের কথার সাথে সাথে প্রত্যুষী বিনা বাক্যই দাঁড়িয়ে পড়ল। এখানে কি করতে এসেছেন আপনি? ক্লাস করতে। ক্লাস না করে আশপাশে তাকাচ্ছিলেন কেন? না মানে শাট আপ, হাতের কাগজটি বের করুন। শাহরের কথা শুনে প্রত্যুষী ঢোক গেল। এই কাগজ পেয়ে বিচ্ছিরি একটা কাণ্ড ঘটবে। শাহরের ফের গম্ভীর আওয়াজের কথায় প্রত্যুষী না চাইতেও দিয়ে দিল। শাহ ততক্ষণে কাগজের কুণ্ডলি দেখেই ভেসে উঠল তার 3 ওয়ার্ডের শব্দগুলো। চোখমুখ শক্ত হয়ে সামনে এগোতে এগোতেই পুরো ক্লাস দাঁড়িয়ে করুন আপনি। শাহরের কথায় প্রত্যুষী আশেপাশে তাকাতেই সবার মুচকি মুচকি হাসি দেখতে পেল। ভীষণ লজ্জা পেল এভাবে দাঁড়িয়ে থাকা। লজ্জায় মাথা নিচু করে ফেলল, হাত কচলাতে লাগলো তৎক্ষণাৎ। শাহ সবই দেখলো কিন্তু কিছুই বলল না তাকে। তার সে নিজের মতো করেই ক্লাস করাতে লাগলো। পাকা আধ ঘন্টা যেতে ক্লাস শেষ করলো তার। শাহের বেরিয়ে যাওয়ার আগে প্রত্যুষীকে নিজের অফিস রুমে আসতে বলল। আচ্ছা, কাগজে এমন কি ছিল যার জন্য সায়র স্যার রেগে বম হয়ে আছে? কি জানি, সেটা তো স্যার আর প্রত্যুষেই বলতে পারবে। এমন আরও কিছু আলোচনা করতে থাকলো ক্লাসের এক একজন। প্রত্যুষী চোখ মুখ শক্ত করে ব্যাগ নিয়ে নিল সাথে সাথেই। এরপর কোনো কথাবার্তা ছাড়াই বেরিয়ে গেল। তার উদ্দেশ্য একদম বাড়িতে চলে যাওয়া। শাহরের সামনে বা তার অফিসে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। করিডর দিয়ে হেঁটে যেতে যেতেই যেই গেটের রাস্তার মধ্যে পা রাখবে অমনি শাহরের ডাকে থেমে গেল। আমার অফিসের আসুন মিস প্রত্যুষী। ক্লাসে কি লাভ লেটার বিলি করতে আসেন মিস প্রত্যুষী? শাহরের কথায় প্রত্যুষী অপ্রস্তুত হয়ে পড়ল, তবুও নিজেকে ধাতস্থ করেই সাহস সঞ্চার করলো। স্যার, ওইটা আমার নয়। আপনার ক্লাস চলাকালীন কেউ একজন আমার টেবিলে ছুঁড়ে মারে, আর যখন ওইটা হাতে নিয়ে খুলে দেখি তখনই আপনার আগমন ঘটে। আর আপনি সেই নিয়ে আমাকে অযথা শাস্তিও দিলেন। আমি যদি ভুল হই তবে আপনি ক্লাসের ফুটেজ চেক করতে পারেন স্যার। আশা করি আমার কথাগুলো মিথ্যে হবে না। প্রত্যুষীর কথা শুনে শাহের বসা থেকে দাঁড়িয়ে পড়ল।
এরপর সেই জায়গা থেকে হেঁটে এসে প্রত্যুষীর সামনাসামনি দাঁড়ালো। তাদের মধ্যে এখনো এক হাত সমান দূরত্ব বজায় আছে। অফিসে আসতে আসতে কি এসব কথা মনের মধ্যে সাজিয়ে এনেছিলেন? সায়রের কথায় প্রত্যুষী প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করলো। কথা সাজিয়ে কেন আনবো স্যার? আমি তো জাস্ট আপনার প্রশ্নের উত্তর দিলাম। সায়র তৎক্ষণাৎ প্রত্যুষীর দিকে হালকা ঝুঁকে পড়ল। আপনার লম্বা উত্তর মেনে নিলাম, তবে সেই উত্তর শুনেও কেন জানি না মন ভরল না। অন্য কিছু শাস্তি দিলে আপনি কি রাগ করবেন নীলাম্বরী? পুরো ক্লাস তার করে রেখেছিলেন আমায় স্যার, এখন আবারও কিসের শাস্তির কথা বলছেন?